শুভ সন্ধ্যা বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেল প্রচেষ্টায় রেবায় আরও একবার স্বাগত। আপনারা শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা আমি রাই কিশোরী। আগের দিন আপনারা শুনেছিলেন গল্পের প্রথম পর্ব। আজ আপনাদের জন্য এনেছি গল্পের দ্বিতীয় পর্ব। গল্পটি শুনে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো। কিছু মিশ্র শব্দে হোঁচট খেতে খেতে এভাবেই ঘুম ভাঙে প্রতিদিন। দোতলার বাথরুমে কাপড় আঁচড়ানোর আওয়াজের সঙ্গে একতলার রেডিওতে কান ফাটানো গান, ঝনঝনে সুবেলা হাসির সঙ্গে তারে শাড়ি মেলা নিয়ে দুই পরিচিত কণ্ঠস্বরের চিল চিৎকার, চারুদারের ছাঁটা ঝঙ্কার। ঘুম ভাঙার পরও চুপচাপ চোখ বুঝে শুয়ে থাকি কিছুক্ষণ, উঠে লাভ নেই। ওপরের বাথরুম খালি পাবো না, দরকার তেমন হলে নিচে ঘুরে আসি, তারপর চা খেয়ে শুয়ে থাকা। 7:30টার আগে আমার স্নানে যাওয়ার সুযোগ নেই। আপনি কখনো মেয়েদের হস্টেলের ভেতরটা দেখেছেন কোনো দিন? একদম ভেতরটা, যাকে বলে অন্দরমহল। যদি না দেখে থাকেন তবে রহস্যময় এক বিচিত্র নারী জগৎ আপনার অজানাই থেকে গেল। হিংসায়, প্রেমে, স্নেহে, স্বার্থপরতায়, ক্রূরতায় ভরা এক বর্ণময় পৃথিবী। আমি এখন শুয়েই এই বাড়ির কোথায় কি হচ্ছে তার একটা ছবি আপনাকে দিয়ে দিতে পারি। নিচের ঘুপচি ডাইনিং স্পেসে একটা 60 পাওয়ারের বাল্ব জ্বলে সর্বসময়, এখনও জ্বলছে। সেখানে টানা লম্বা টেবিলে প্রকাণ্ড কেটলি হাতে দাঁড়িয়ে কার্তিক। কেটলি ঘিরে বোর্ডারদের গ্লাস, কাপ। পেছনের রান্নাঘরে জয়রামের মশলা বাটার শব্দ, ঠাকুরের হাতাখুন্তি নাড়ানাড়ি। 1 নম্বর ঘরের ব্রততী এই সময় যোগব্যায়ামে ব্যস্ত। ব্রততী লেসবিয়ান। 7 অক্ষরের এই ইংরেজি শব্দটিও আমার কলকাতায় এসে শেখা। ব্রততীর 2-3 জন অনুরক্তাও আছে, তারাও এখন ওর সঙ্গে ধনুরাসন ময়ূরাসন করে চলেছে। 2 নম্বরের বৌদির জলখাবার তৈরি হয়ে এলো বোধ হয়, এখনই স্টোভ নেভাবে। এখানে অনেকেই ঘরে টুকটাক খাবার বানায়। সকালে রোজ বৌদি কার জন্য অত যত্নে টিফিন কেরিয়ার গোছায় কে জানে। মিস্টার মুখার্জির জন্য কি? এক্ষুনি ভদ্রলোকের চকলেট মারুতি বাইরে পিপ পিপ করবে। ওই তো শব্দ হচ্ছে বোধ হয়। বৌদি নিশ্চয়ই ছুটছে হুড়মুড় করে। অফিস ঘরের পার্টিশানের ওপার থেকে সুপার দিদি বেরিয়ে এসেছে বাইরে, পরনে রংজলা সবুজ ছোপছোপ হাউসকোট। আহা, পিসিমা পিসিমা চেহারার এই বেঢপ থলথলে মহিলার অঙ্গে মিম সাহেবী পোশাকখানা কি অপরূপ যে লাগে। সকালের প্রথম রোদে শরীর ডুবিয়ে নিশ্চয়ই মিস্টার মুখার্জি গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে, গর্বিত মোড়গের মতো রিজু ভঙ্গি। বড়দির সঙ্গে তার একটা দুটো কথা হবে, সঙ্গে কিছু বিগলিত হাসি বিনিময়, তারপরেই হুশ করে উড়ে যাবে বৌদিকে নিয়ে। ডেপুটি সুপার ছর্দি স্নান টান সেরে এতক্ষণে রান্নাঘরে, অন্তত ঘণ্টাখানেক ঠাকুরের পেছনে খিচখিচ করবে। যত হাত মুখ নাড়ে, কানের ঝোলা দুলজোড়া টিকটিক তোলে। 45 বছরের ছর্দি 55 বড়দির তদগত প্রেমিকা। হাবভাব, পোশাকে আশাকে মহিলা কিছুতেই 30 পার হতে রাজি নয়। উফ, পারা যায় না। কাকটা কি বিশ্রী চেঁচাচ্ছে দেখুন। ডান দিকে জানালার ধারে জারুল গাছটায় কদিন হলো বাসা বেঁধেছে। কেউ কি ওর ছানাপোনাকে আক্রমণ করলো নাকি? কই না, বাসাটা তো দিব্যি ফাঁকা। অকারণে এমন চেঁচাচ্ছে যেন 3 নম্বরের বুলবুল। মেয়েটা ঠিক এরকম ক্যাক ক্যাক করে সব সময়, নয় কানে ওয়াকম্যান লাগিয়ে মাইকেল জ্যাকসন শোনে, আর কোমর দোলায়। ওদের ঘরের সর্বরই আবার বাংলা আধুনিক গানের ভক্ত। ঘুম থেকে উঠেই ঢুলু ঢুলু চোখে টেপ বাজাতে শুরু করে। ওগো তুমি যে আমার, ওগো তুমি মম প্রাণ গো, ওগো তোমার বিহনে। সামনের বৈশাখে ওর বিয়ে। একতলার ঘরগুলোর তুলনায় ওপরকার ঘরগুলো আপাতভাবে শান্ত। এই বাড়ির নিচেটা যদি হয় উদ্দাম স্রোত, তো দোতলা চোরা ঘূর্ণি। ওপরের বাথরুম যথারীতি বহুক্ষণ বন্দনাদির দখলে। মন্দিরাদি মাঝে মধ্যে ধাক্কা দিয়ে আসছে বন্ধ দরজায়। অনেক দিন ধরে দুজনের কথা বন্ধ। চৌকির পাশে আধ বালতি জল আর বিছানায় ঢাউস আয়না বসিয়ে সাজগোজ শুরু হয়ে গেছে এ ঘরের শুভ্রার।
মুখের মেকআপ শেষ হতে কিছু না হোক 45 মিনিট। তারপর চুল সেটিংয়ের পালা। রাতে ঘুমানোর আগেই ডজনখানেক কার্লারে গোল্লা গোল্লা করে চুল পাকিয়ে রাখে। মাথায় ওরকম ধরাচুড়ো পরে কি করেছে ঘুমোয়। ক্লিপগুলো খোলার পর খুব সাবধানে সামনে পেছনে মোটা ব্রাশ টানে। স্টেপ কাট চুল থাক থাক ঢেউ হয়ে ফুলে ওঠে তখন। কিছুদিন হলো গোটা গায়ে মুখে ওয়াক্সিং করিয়েছে। ক্রিস্টিনও মাঝে মধ্যে করে। দিব্যি মাখন মাখন একটা ভাব আসে চামড়ায়। ওসব করতে নাকি দারুণ কষ্ট হয়। আচ্ছা বলুন তো, অযথা নিজেকে যন্ত্রণা দিয়ে সুন্দরী হওয়া কেন? শীত গ্রীষ্ম বর্ষা কোনোদিনই শুভ্রা সকালে স্নান করে না। বালতি থেকে আজলা জল তুলে থুপ থুপ থুপে নেয় ঘাড়ে মুখে গলায় হাতে বুকের খাজে। তার উপরে হালকা করে সাবান বোলায়। শেষে ঠিক দাড়ি কামানোর কায়দায় আস্তে আস্তে চেঁচে নেয় জল সাবান। শুভ্রা যখন সাজতে বসে ঠিক তখনই পাশের ঘরে মঞ্জুদির পুজো শুরু হয়। মাটিতে তো জায়গা নেই, তাই চৌকির ওপরেই কম্বলের আসন বেছানো। তার আগে অবশ্য গোটা বিছানায় গঙ্গা জলের ছিটে দেয়। হরলিক্সের বোতলে ভরা গঙ্গা জল ভারী যত্নে রাখা থাকে চৌকির নিচে। দেওয়ালে গাঁথা কাঠের র্যাকে 10-12 ছোট্ট ছোট্ট দেবতার বাস। পুজো মনে হয় শেষের মুখে। ও ঘর থেকে জোর ঘণ্টা নাড়ার শব্দ আসছে। ওই টানা টিং টিং শব্দের ভেতরে বসে কি করেছে কাকন নাটকের পার্ট মুখস্থ করে যায়। এছাড়া উপায় বা কি? এক এক ঘরে বোর্ডার পিছু বরাদ্দ 30 বর্গফুটের মতো জায়গা। তার মধ্যেই চৌকি বিছানা ট্রাঙ্ক বাক্স বাসন কুসন নিয়ে প্রত্যেকের আলাদা ঘর সংসার। মেয়েরা বোধ হয় 1 বিঘত জায়গা পেলেও সেখানে সংসার পেতে ফেলতে পারে। ছোটবেলায় আমরা ঠিক এভাবেই বারান্দায় টুকরো টুকরো পুতুলের ঘরবাড়ি বানাতাম। কোনোটা আমার সংসার তো কোনোটা চন্দনার, কোনোটা বা ছোট বুড়ির। ছেলেমেয়েরা ভাগাভাগি হয়ে এক এক দল এক এক সংসারে। এখানে সেই পুতুলগুলোরই যা অভাব। সব ঘরেই এই প্রান্ত থেকে ও প্রান্ত টানা লম্বা লম্বা প্লাস্টিক দড়ি। নিজস্ব এলাকায় দড়িটুকু দিয়ে আলনা রাতে মশারি খাটানোর খুঁটি। আলাদা আলাদা র্যাকগুলো যেন এক একটা ভিন্ন রুচির পৃথিবী। এইটুকুনি জায়গা পাওয়ার জন্যই যা ছুটোছুটি করতে হয়েছিল। দাদা আর মেশো রাত দিন খুঁজে বেড়ায় সেই টালা থেকে টালিগঞ্জ। কলকাতায় সরকারি হস্টেলের সংখ্যা খুব কম, মানে লেডিস হস্টেলের। যাও আছে তাতে ঠাঁই নাই ঠাঁই নাই। ভাগ্যে সেরকম কিছু প্রাইভেট আছে, তাই বাঁচোয়া। প্রাইভেট হস্টেলগুলোও সব কানায় কানায় ভর্তি। একটা সিটের জন্য 20 জন আসছে। আমাদের এই শান্তিনীরেও বেনামি মালিক যে বুড়ো ভামের মতো উকিলটা, তার জুনিয়র মেশোর বন্ধু। তাকেই ধরে শেষে। বুড়ো রোজ সন্ধ্যের পর অফিসে এসে বসে। মর্দি চর্দি দুজনেই খুব সাজগোজ করে থাকে তখন। তারপর অনেকক্ষণ ধরে কত কুচকুচ ফিসফাস। সে যাই করুক, আমি আদার ব্যাপারী। বুড়োর কৃপায় আস্তানাটা তো পেয়েছি। আস্তানা বলুন আস্তানা, আশ্রয় বলুন আশ্রয়। ছোট মাসি বারবার বলেছিল আমরা থাকতে কেন রাই হস্টেলে থাকবে, ও আমাদের কাছে থাক। আমার সঙ্গে থাকলে মনটাও ভালো থাকবে। তাছাড়া ওর মেশোর গাড়িতে অফিস যাতায়াত করতে পারবে। মারও তাই ইচ্ছে। আসলে তখন আমাকে একলা ছেড়ে দিতেই মার ভয়। আবার যদি মেয়ের কিছু হয়ে যায়। বাবার তো একদমই ইচ্ছে ছিল না আমি চাকরি বাকরি করি, কলকাতায় গিয়ে তো নয়ই। কি দরকার? রাই তো জলে পড়ে নেই। ঈশ্বরের কৃপায় মেয়ে যখন ফিরে পেয়েছি তখন আমাদের কাছেই থাক। পড়াশোনা করুক, গান বাজনা করুক, আমাদের চারটি জুটলে ওরও জুটে যাবে। দাদা প্রবল আপত্তি জানালো। না, রাই এখন মোটেই ঘরে বসে থাকবে না। আমার মতো চাকরি বাকরি করতে হবে ওকে। মা বলল, সেটা কৃষ্ণনগরেই চেষ্টা করে দেখুক না, কলকাতায় কেন? কলকাতায় যখন একটা পাওয়া গেছে তখন সেখানেই যাক। ছোট মাসি বলল, তা বেশ, কিন্তু আমার ওখানে থাকতে আপত্তি কিসের? না, রাই একাই থাকবে। ছোট মেশোও সায় দিয়েছিল দাদার কথায়। আসলে দাদারা চাইছিল আমার নিজের ওপর কনফিডেন্স আসুক। সবসময় ধাক্কা দিচ্ছে, শক্ত হ রাই, তোকে নিজের পায়ে দাঁড়াতেই হবে।
কারোর উপর ভরসা না করে। শব্দগুলো শুনতে শুনতে একটা শীতল আতঙ্ক ঢুকে পড়তো আমার ভেতরে। এই গোটা পৃথিবীর সামনে আমি একা, আমি রায়কিশোরী, সম্পূর্ণ অপরিচিত এক জগতে আমি হাঁটছি, ঘুরছি, হাসছি একা। অফিসে চেয়ার টেবিলের সামনে বসে আমি, একরাশ অদেখা মানুষের দৃষ্টির সামনে আমি, শহরের ভিড়ের মাঝে আমি, জানতামও না সেই ভিড় কেমন হয়, মানুষের না বাঘ ভাল্লুকের। কোনোদিন তো সেরকমভাবে বাড়ির বাইরে বেরোয়নি। বিয়ের আগে ঘাড় নিচু করে কলেজে গিয়েছি, এসেছি, সেও তো দল বেঁধে। সেখানেও আমি নই, একটা সমষ্টির অংশ মাত্র। সেখানে আমার দ্বিধা, বিস্ময়, ভয়, রোমাঞ্চ, আনন্দ সবই সেই সমষ্টির টুকরো শুধু। আমারও যে একটা আলাদা অস্তিত্ব থাকতে পারে, একদম স্বতন্ত্র। আমি যে আমি রায়কিশোরী, এ কথা তো কোনোদিন ভেবে দেখিনি, ভাবতেই শিখিনি। এখন কি মনে হয় জানেন, সে ছিল এক পরজীবী উদ্ভিদের জীবন। শক্ত গাছের মতো দাঁড়িয়ে আমার বাবা, মা, দাদা, সেই গাছের গুঁড়িকে জড়িয়ে একটু একটু করে বেড়ে উঠেছি আমি। তবে বরগাছা থেকে ফুল আসে না, বন্ধা অর্কিডও ফুলে প্লাবিত হয়। তাই হয়তো প্রেম, তাই নীলাঞ্জনের মতো কেউ। থাকো সব কথা, সে ভারী গভীর গোপন, আমার নিজস্ব। তারপর শিবপুর, এক গুঁড়ি ছেড়ে আরেক গুঁড়িকে আঁকড়ে ধরা। মেয়েদের জীবনটাই তো এরকম। নতুন গাছটার সঙ্গে মানিয়ে গেল তো ভালোই, নইলে প্রাণরসের অভাবে পরভুক লতা শুকিয়ে কালো, তখন কি আর তাতে ফুল ফোটে? ওই যে মঞ্জুদিকেই দেখুন না, বিয়ের সময় এক বাক্যে সবাই বলেছিল মঞ্জুর কি কপাল, কত বড় বংশে বিয়ে হলো, সুন্দর স্বামী, বিরাট চাকরি করে। কে স্বপ্নে ভেবেছিল মঞ্জুদির নতুন গাছটাই ফোপড়া? পতিদেবতা রাতের পর রাত পড়ে থাকে ট্রেন লাইনের ধারে বস্তিতে, সঙ্গে দেশি মদ। দিনও না চুল্লো কি যেন বলে। মঞ্জুদি একদিন বলেছিল, ওদের বংশে এটা এমন কিছু নতুন নয় রে রাই, ওনার বাবা যেতেন, ঠাকুরদা যেতেন, তবে কি না, তারা যেতেন যেমন, ফিরেও আসতেন। শুধু শ্বশুরমশাই মায়ায় পড়ে বাঁধা মেয়ে মানুষের জন্য ঘর তুলে দিয়েছিলেন। আমার উনিও যদি সেরকম কিছু করতেন, কি যে মাথায় ঢুকলো ওর, বুঝুন অবস্থা। বাড়ির বাইরে বাঁধা মেয়ে মানুষ থাকলে আপত্তি নেই, তাকে নিয়ে ফুর্তি ফার্তা করাতেও আপত্তি নেই। ভাবটা এমন, সোনার আংটি আবার সোজা বাঁকা। ঘরে বাঁধা স্ত্রীটির ভাত কাপড়ের অভাব না হলেই হলো। খাওয়া, পড়া আর শুধু স্বীকৃতি পাওয়াই তার চরম প্রাপ্তি। মঞ্জুদির স্বামী বাপ ঠাকুরদার মতন ওপর ওপর ভেসে না থেকে একেবারে মজে গেছে, ফিরেও তাকাতো না স্ত্রীর দিকে। স্বামীর মতি ফেরাতে চেষ্টা ত্রুটি করেনি মঞ্জুদি। শেকড় বাকড় তাবিজ কবচ এখনো কত কি যে মঞ্জুদির হাতে বুকে শোভা পায়। শেষ রক্ষা অবশ্য হয়নি। বস্তির মেয়ে স্বয়ং একদিন ঘরে এসে উপস্থিত, সঙ্গে স্বামীর ফরমান, দুজনেই মিলে মিশে মানিয়ে গুছিয়ে থাকো। তুমি আমার বউ, ঘরের পাখি, ও আমার বানকি চিড়িয়া। ঠোকাঠুকি করো না, ঠোকাঠুকি না হলে হয়তো থেকেও যেত মঞ্জুদি, কিন্তু 72 ঘন্টার ভেতর যে গালাগালির হোস পাইপ খুলে দিল নতুন রানী, তার ধাক্কায় মঞ্জুদি সোজা বাপের বাড়ি। সেখানে আবার বাপদাদার দুশ্চিন্তা, বড় মেয়েকে তার বর তাড়িয়েছে, এতে যদি ছোটর বিয়ের অসুবিধে হয়, তার জন্যও তো একটা সদ্বংশজাত সরেশ গাছ দরকার। অতএব মঞ্জু সাহার স্থানেই হস্টেল, খরচ বাবা দাদার। মঞ্জুদির বাবার লোহালক্করের ব্যবসা, ইজ্জতের থেকে অর্থ বেশি। বেচারা মঞ্জুদির এখন সারাদিনের কাজ, সকালে পুজো, দুপুরে পুজো, সন্ধ্যায় পুজো। শনিবার মোড়ের শনিতলায় হত্যে দিতে যায়, চওড়া করে সিঁদুর পরে, হাতে গুচ্ছের শাখা লোহা। পুজোর ফাঁকের সময়গুলো মঞ্জুদির কাটে পরনিন্দা পরচর্চায় আর সুচিবায়ুতায়।
কোনো কিছু কাউকে ছুতে দেয় না, মন্দিরা দিয়েও তেমন। ইচ্ছে করে ওর চৌকিতে গিয়ে বসবে। কি মঞ্জু, তোমার বরের খবর কি? ব্যাস, সঙ্গে সঙ্গে হয়ে গেল। এমন ভয়ঙ্কর চোখে তাকাবে যেন পারলে ছিঁড়ে খায়। কেন, তোমার কি দরকার? তুমি এখান থেকে সরে বসো। যত সব হিগো বাসি কাপড়। খাটের তলা থেকে বার হয়ে যাবে হরলিক্সের বোতল। কি, আপনার বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, ইনি এই শতাব্দীরই মহিলা। ভালো করে তাকালে আপনার আশেপাশেও এরকম মহিলা পেয়ে যাবেন। এরা সব একঝাঁক বিষাক্ত বিশ্বাসের শিকার। মঞ্জুদি এখনও আশা করে আছে একদিন না একদিন স্বামীর সুমতি হবে। পতিদেবতা ভিন্ন, নিজের অস্তিত্বের কথা মঞ্জুদি ভাবতেই পারে না। আমিও তো শিবপুরে থাকতে প্রায় এরকমই একটা অবস্থায় পৌঁছে যাচ্ছিলাম। নইলে কি আর মরার কথা ভাবি? দেখেছেন কাণ্ড। কাকন আবার সিগারেট ধরিয়েছে। মঞ্জুদির সঙ্গে এই নিয়ে এত অশান্তি হয়। কাকন অবশ্য পরোয়া করে না। তুমিও পয়সা দিয়ে থাকো, আমিও পয়সা দিয়ে থাকি, নিজের পয়সায় সিগারেট খাবো, তাতে কার কি? মেয়েটা পারেও বটে, সকাল থেকে খালি পেটে একটার পর একটা সিগারেট খেয়ে যাচ্ছে। ওকে একটু বকা দরকার। নিজের বিছানায় হাঁটু মুড়ে বসে গভীর মনোযোগে পার্ট মুখস্থ করে চলেছে কাকন। বিছানা জুড়ে ছড়ানো বই, ম্যাগাজিন। তাকটাও একদম গোছায় না আজকাল। শ্যাম্পু, ডেটল, টুথপেস্ট, তালা সব এক কোণে ডাঁই। পায়ে পায়ে এগোলাম। নাটকের বইয়ে এত মগ্ন যে আমার উপস্থিতি টেরই পাইনি। সামনে পেছনে দুলছে অল্প অল্প। বাঁ হাতে বই, ডান হাতে আগুন। পাশের অ্যাস্ট্রে টয়টুম্বুর। ছো মেরে বইটা কেড়ে নিলাম হাত থেকে। চমকে তাকিয়েছে। কি রে, তোর আজ অফিস নেই? তুই আগে সিগারেট নেভা, তারপর তোর কথার উত্তর দেব। মাইরি, ঝামেলা করিস না। আজকে ফাইনাল রিহার্সাল, এই জায়গাটা কিছুতেই মুখস্থ হচ্ছে না। তার জন্য চেন স্মোকিং দরকার খালি পেটে? ডেফিনেটলি। কনসেন্ট্রেশন আনতে গেলে ও তুই বুঝবি না। পারফর্মিং আর্ট, ক্রিয়েটিভ আর্ট, এইসবে নিজেকে ডুবিয়ে রাখতে হলে চারিদিক থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হয়। শম্ভুদা বলতেন, যখন তোমরা কোনো চরিত্রের ভেতরে ঢুকবে। আবার আবার জ্ঞান দিতে শুরু করলি। কাকন ঠোঁট টিপে হাসল। ঠিক আছে, বসো। এই জায়গাটা ধরো তো। এই যে, আবার বলি, ঔরঙ্গজেব। এ কি, আবার শাহজাহান, আবার জাহানারা? এখনো মুখস্থ হয়নি? গত মাসেও তো করলো। ওরা বেশি পয়সা দেয়নি। কাকন সিগারেট নিভালো। প্রম্পট শুনেই ম্যানেজ করেছি। এরা মায়েরই মাল করি ছাড়বে, ব্যাংক তো। কত? 1000। তুই ধরবি না অফিস যাবি? অফিস তো যাবই। গত মাসে কৃষ্ণনগরে গিয়েছিলাম, 67 টাকা মাইনে কাটা গেছে। কোমরে আঁচল গুজে নিলাম। এবার মন্দিরাদি বেরোলেই ঢুকে পড়ব। তোর গত মাসের ইন্টারভিউটা কি হলো রে? ওটা হবে না, ভিতর থেকে লোক ঠিক করা আছে। আরেকটা চেষ্টা করছি, আরও বড় জায়গায়, অ্যালেনবেরিতে। নিঃশ্বাসটুকু ধরে রাখতে পারলাম না বুকে। মালহোত্রা ব্রাদার্সে পড়ে থাকলে চলবে না রে, একটা বেটার কিছু জোগাড় করতেই হবে। কতদিন আর দাদার ভর্তুকিতে চলবো? তাছাড়া এরা বড্ড খাটাচ্ছে, পয়সাও দেয় না। তোর এই তিব্বতী কলিগের খবর কি? মাথার উপর দুহাত ছড়িয়ে হাই তুলল কাকন। চাপা ফুল রং নাইটিটা ওর গায়ের সঙ্গে ভারী মানায়। রোগা লম্বাটে গড়ন, মুখ চোখে একটু বেশি কাটা কাটা ভাব, বাদিকে চিবুকে ছোট্ট বাদামি তিল। ভালোই আছে। ওরও শীঘ্রই একটা চান্স পেয়ে যাবার কথা, পেয়েও যাবে। ওরা তো ঠিক আমাদের মতো নয়, অনেক স্ট্রেট ফরওয়ার্ড। আমাদের মতো কোনো ক্যাতে প্রবলেম নেই। ঠিক বলেছিস। মঞ্জুদি বৌদি টাইপ নয়। কাকন আবার সিগারেট ধরালো। মিস্টার মুখার্জিকে দেখেছিলি আজ? কি দারুণ একটা গ্রে স্যুট পরে এসেছিল। হেভি ইনকাম গ্রুপের লোক তো।
হুম, ওদের ব্যাপার আলাদা। টাকা দিয়ে ভদ্রলোক গোটা দুনিয়াটা কিনে নিতে পারে। বৌদি, বৌদির স্বামী, বড়দি, পাড়ার ছেলে, কিনেই শুধু নেওয়া যায়, পাওয়া কি আর যায় রে? কাকুন আলগাভাবে হাসল। তো সে সিদ্ধার্থর খবর কি? সেই গুন্ডা মতন ছেলেটা? যা, গুন্ডা মতন কেন হবে? ম্যানলি চেহারা বল। গুন্ডা মতন বললে তোর গায়ে লাগে নাকি? কাকুন খিলখিল হেসে উঠল। তার মানে তুই প্রেমে পড়েছিস? কখনো না, আমি এখন ওকে অ্যাভয়েড করে চলি। তার মানে তুই প্রেমে পড়েছিস? কাকুন আরও জোরে হাসছে। ইম্পসিবল, তোকে এবার পেটাবো। আগের ঘাই শুকোলো না, ওই ঘা কি আর শুকোয় রে? হাসতে হাসতে দুম করে গম্ভীর হয়ে গেল কাকুন। আস্তে আস্তে একটা কালো ছায়ায় ঢেকে যাচ্ছে ওর মুখ। শরতের উজ্জ্বল আকাশে এভাবেই মেঘ আসে। উদাস চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল বাইরের জারুল গাছের দিকে। যা, স্নান করতে যা, মন্দিরাটা বেরিয়েছে। পেন্সিল হিলে খুটখুট শব্দ তুলে বেরিয়ে যাচ্ছে শুভ্রা। সকালে কোনোদিন হস্টেলের ভাত খায় না, কি একটা প্রাইভেট ফার্মে কাজ করে। মন্দিরাদি বলে খদ্দের ধরার ফার্ম। জানি না বাবা, কত রকম যে চরিত্র দেখছি। কাকুন জাহানারার ডায়লগে মুখ ডুবিয়েছে। এখন কথা বললেও উত্তর দেবে না, মেয়েটা এরকমই। কখনো বর্ষার খোড়ো নদী, কখনো বা ঘন শ্যাওলায় ঢাকা স্থির সবুজ দিঘি, একা বিষণ্ণ। থাক নিজের মনে, নাটকের মধ্যে ডুব। চৌকাঠ অব্দি গিয়ে ফিরে তাকালাম। মাথার পেছনে টাঙানো ওর মা বাবার ছবিটা ঝকঝক করছে। রোজ মনে করে মালা বদলায়। তবে ওই ছবিটা ছাড়াও আরেকটা ছবি আছে ওর কাছে, মনীষের। সেটাও কখনো বার করে না, আমি জানি। লোকটা রোজ বাস স্টপে দাঁড়িয়ে থাকে কেন বলুন তো? ওই যে ওই লোকটা, রোগা টিকটিকে চেহারা, বাদিকে সিথি, চোখে চশমা, বয়স মনে হয় 40-এর কাছাকাছি। প্রথম প্রথম ব্যাপারটা গায়ে মাখিনি। আমি যে বাসে উঠবো সেই বাসটায় ওরও ওঠা চাই। তা উঠতেই পারে, বাস তো আমার নিজের নয়। কিন্তু এখন যেন কেমন গন্ধ পাচ্ছি। চোখাচোখি হলেই লোকটা আজকাল হাসার চেষ্টা করে, কিছু বলতে চায়। হতে পারে কোনো অসৎ উদ্দেশ্য নেই, হতে পারে লোকটা অনিমেষের পরিচিত কেউ নয় তো। কাঠপুতুলের মতো ঘাড় ঘুরিয়ে দেখেই মুখ ফিরিয়ে নেয়। শিবপুরে দেখেছে আমাকে, কৃষ্ণনগরে। অনেকটা এরকম দেখতে অনিমেষ মিত্রর এক খুড়তুতো ভাই ছিল। সে অবশ্য আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করত। একদিন চুপি চুপি বলেছিল, বৌদি, আপনি এদের সঙ্গে থাকতে পারবেন না। জেঠিমা আর ফুলদাকে তো হাড়ে হাড়ে চিনি, টাকা আর ধান্দা ছাড়া কিছু ভাবতে জানে না। আমি জিজ্ঞাসা করেছিলাম, এই কথা আপনারা বিয়ের আগে জানাননি কেন? অন্তত বাবা মাকে একটা পোস্টকার্ড যদি দিতেন। কি করে জানাবো? ওরা আগে কাউকে কিছু জানতে দিয়েছিল কাগজে বিজ্ঞাপন দিয়ে? আমরা তো জানলামই বিয়ের মাত্র কদিন আগে। এখনও তো প্রতিবাদ করতে পারেন। দেওরটি এ কথার উত্তর দেয়নি। অন্যের ব্যাপারে কে আর সহজে নাক গলাতে চায়? বাইরে থেকে দরদ দেখানোতেই আনন্দ বেশি। এতে এক ধরনের আলাদা সুখ বোধ আছে। ওই লোকটাকে তবে অনিমেষেই আমার পেছনে লাগায়নি তো প্রতিশোধ নেওয়ার জন্য? থানায় কোর্টে সর্বত্র বিপর্যস্ত হয়েছে এক সময়। অপমানের কথা সহজে কেউ ভোলে না। দূর, অযথা ভয় পাচ্ছি কেন? লোকটা হয়তো পাড়ারই কেউ, কিংবা আশেপাশে থাকে। কোথায় গেল? ওই তো ডান দিকটায় সিগারেট ধরিয়েছে। চোখাচোখি হতেই স্যাত করে থামের আড়ালে চলে গেছে। দেখ, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। উঠকো একটা লোককে এত পাত্তা দেওয়ার কোনো মানেই হয় না। আসতে চায় আসুক না, যত খুশি পেছন পেছন, অকারণে ভয় পাচ্ছি কেন? এ হে, দেখুন দেখি, 8:55 হয়ে গেল। 9:30 মধ্যে অফিস ঢুকতেই হবে। বাস আসছে না কেন? বড় সাহেব ব্যাঙ্গালোরে গেছেন কনফারেন্সে। বিনোদ মালহোত্রা দিন কয়েকের জন্য সর্বসময় কর্তা।
এই ছেলেটি একটি চরিত্র বিশেষ। অল্প বয়সে শাসন ক্ষমতা হাতে পেয়ে গেলে বোধহয় এমনই হয়। অহংকারী যুবরাজের মতো হাঁটা চলার ভঙ্গি, কথা বলে চিবিয়ে চিবিয়ে, চ্যাটাং চ্যাটাং হুকুম দেয়। মালিক হওয়ার কায়দা কানুন সব আয়ত্তে। তবে মেয়েদের সম্পর্কে মালিক সুলভ কোনো দুর্বলতা নেই, উল্টোটাই বরং। মেয়েদের কাজকর্ম গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর। সামান্য সুযোগ পেলেই থুতুর মতো বিদ্রুপ ছিটিয়ে দেয়। মিনিট 10 লেট করার জন্য কদিন আগেও কথা শুনিয়েছে আমাকে। সবে পিবিএক্স বোর্ড চালু করছি, বিড়ালের পায়ে চেম্বার থেকে বেরিয়ে সোজা কাউন্টারের সামনে। আপনার ঘড়িতে এখন কটা বাজে? মুখ কাচুমাচু করে বলেছিলাম, সরি স্যার। ऐसा क्यों होता मैडम? लेडीज ऑलवेज गेट लेट, ইজন্ট ইট? ভাবটা এমন, মেয়েরা ছেলেদের মতো বাহাদুর নয় কোনো কাজেই। অতএব কোনোভাবেই আজ দেরি হলে চলবে না। বিনোদ হাতে মাথা কাটবে। এবড়ো খেবড়ো রাজপথে টলমল দুলতে দুলতে একটা মিনি বাস আসছে। দেখে মনে হয় উত্তাল সমুদ্রে অদৃশ্য ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করছে কোনো একটা জেলে নৌকা। মেট্রো রেল চালু হওয়ার পরও এদিককার রাস্তার অবস্থা বেহাল। এখানে ভাঙা, ওখানে গর্ত, কবে যে সারানো হবে। বাসটায় ভালো ভিড় মনে হচ্ছে। অফিস যাওয়ার সময় অবশ্য কবে আর ফাঁকা বাস পাই। আমার কোমর বাঁধা দেখে লোকটাও পায়ে চেপে সিগারেট নেভালো। অর্থাৎ আজও সহযাত্রী হবে, যা খুশি করুক, এই বাসটায় আমি উঠবই। এক গুজরাটি দম্পতি নামলো হাঁসফাঁস করতে করতে। তারপর পাদানি টুপকে কন্ডাক্টরের গায়ের ওপর আমি, পেছনে নীল শার্ট পরা আরেকজন, তার পেছনে লোকটা। বাসের ঠিক মুখটাতে এত ভিড় থাকে। নীল শার্টকে গুঁতিয়ে লোকটা উঠে আসার চেষ্টা করছে। কি করে মানুষের পাঁচিল ভেঙে যে ভেতরে ঢুকি। আপনি নিশ্চয়ই কলকাতার মিনি বাসের হালচাল জানেন। কি মনে হয়, হাঁস মুরগি বোঝাই চটের বস্তা না টিনের খোল? দমবন্ধ অবস্থায় ছটফট করছে এক ঝাঁক প্রাণী। কোথাও একদানা সর্ষে ফেলার জায়গা নেই। কন্ডাক্টর তবুও চেঁচিয়ে চলেছে, পেছনে এগিয়ে যান, পেছনে এগিয়ে যান। এই যে, ও কালো চেক বড় ভাই। পেছনে আবার এগোনো যায় নাকি? এর মধ্যেই কি একজন সরস মন্তব্য ছুড়ল। কালো চেক বড় ভাই খিঁচিয়ে উঠল, যাবো কোথায়? ভেতরে কি খেলার মাঠ? তুমি চলে এসো, তোমার মাথায় দাঁড়াই। রাস্তায় বেরোলে কত রকম ধৈর্যের পরীক্ষা দিতে হয়। এই তো দেখুন না, একে রাস্তা খারাপ, তার ওপর দুম দাঁড়াক্কা ব্রেক চাপছে ড্রাইভার। মানুষের ঘাড়ে ছিটকে পড়ছে মানুষ, একেবারে তালগোল অবস্থা। কোনো রকমে সামনের সিটের রড ধরে নিজেকে সামলালাম। জোর একটা চোট খেয়েছি ঘাড়ে। এই ড্রাইভার, কি হচ্ছে কি? মানুষকে মানুষ বলে ভাবো না নাকি? ঠিক করে চালাও। বুঝছেন না দাদা, ব্যাটা বস্তা ঝাঁকাচ্ছে, আরও কিছু পড়তে হবে যে। ভিড়ের চাপে ঘাড় ঘোরানো দায়। লোকটা এখন কোথায়? নিশ্চয়ই আশেপাশেই আছে। আড়ষ্ট হয়ে কোনো রকমে দাঁড়িয়ে আছি। আঁচল তুলে কপালের ঘাম মুছবো সেই উপায়ও নেই। আর একটু এগোতে পারলে ভালো হতো। ওই মোটা মতন ভদ্রমহিলা লোয়ার সার্কুলার রোডে নামেন, কিন্তু এগোই কি করে? চারিদিকে শুধু শরীরে শরীরে ঠোকাঠুকি। আমার পিঠে পিঠ ঠেকিয়ে একজন বুড়ো ভদ্রলোক, হাতের ওপর একটা অপরিচিত হাত। আরে হাতটা যে লোকটারই, সাহস দেখুন। কখন ঠিক সে দিয়ে এসেছে পেছনে। বার ধুয়ে ঘুরে তাকালাম, ভ্রুক্ষেপ নেই, দৃষ্টি অন্যদিকে উদাস। যত হাত সরাচ্ছি এগিয়ে আসছে হাত। অন্যমনস্কভাবে কীরকম হাতে হাত ঘষছে দেখুন। বলবো কিছু? যদি উল্টোপাল্টা বলে দেয়। প্রতিবাদ করতে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই বাসে ট্রামে মেয়েদের অপমানিত হতে হয়। কোথায় যে যাই, কি বিশ্রী বলুন তো, কি নোংরা। শরীরটাকে যদি কোনো ম্যাজিকে গুটিয়ে ফেলা যেত। মুখ চোখ কি অন্যরকম হয়ে গেছে আমার? পাপাসের ভদ্রলোক এক স্টেপ সরে দাঁড়ালেন যেন। আমার অস্বস্তি নির্ঘাত লক্ষ্য করেছেন। চেহারা দেখলেই বোঝা যায় ভদ্র শিক্ষিত। আসলে দু একটা কামক পুরুষের জন্য আর সকলেরও কেমন যেন বদনাম হয়ে যায়, তাই না? যাক, এবার আর আমাকে ছুতে পারছে না। আচ্ছা, লোকটার কি ব্যাপার বলুন তো? জানে কি শান্তিনীড়ে থাকি?
হস্টেলে থাকা মেয়েদের সম্পর্কে কিছু ধারণা মানুষের মোটেই ভালো নয়। অনেকে ভাবে যেসব মেয়েরা একা থাকে তারা সকলেই সহজলভ্য। অভিজ্ঞতার ঝুলিতে কত কি যে জমা হচ্ছে রোজ। একবার কি হয়েছিল জানেন? প্রথম তখন কলকাতায় এসেছি, মাত্র 1.5-2 মাস। কিছুই চিনি না, হস্টেল থেকে অফিস যাই, অফিস থেকে হস্টেল। তাও ভয়, যদি রাস্তা হারিয়ে ফেলি, যদি ঠিক জায়গায় না পৌঁছতে পারি। মাঝে মাঝে ছোটো মাসির বাড়ি যাই, তাও মেশো বা সিদ্ধার্থর সঙ্গে। সিদ্ধার্থই আমাকে একটু একটু করে কলকাতা চিনিয়েছে। কৃষ্ণনগর গেলে ট্রেনে পর্যন্ত তুলে দিয়ে আসতো। সেই ভীতু আমি একদিন গ্র্যান্ড হোটেলের নিচে দাঁড়িয়ে সিদ্ধার্থর জন্য অপেক্ষা করছি। আমাকে লাইট হাউসে বর্ন ফ্রি দেখাতে নিয়ে যাবে। ছুটির দিন, তবু ভালোই ভিড় ছিল রাস্তাঘাটে। পশ্চিমে সূর্য সোজা চোখে পড়ছে বলে ছায়ার মতো সরে দাঁড়ালাম বাটার সামনে। হঠাৎ একটা লোক, হাতে ব্রিফকেস, গলায় টাই, একদম পাশে এসে দাঁড়িয়েছে। লোকটা যে আমাকেই কিছু বলছে বুঝতেই পারিনি। একেবারে কানের কাছে এসে ফিসফিস করে চমকে তাকিয়েছি। যাবে নাকি? লোকটা কায়দা করে হাসছে। আমি অবাক চোখে এদিক ওদিক তাকাই। আমাকেই বলছে কি? ভাবার আগে একেবারে গা ঘেঁষে দাঁড়িয়েছে লোকটা। এসো না, 2টো টিকিট আছে লাইট হাউসে। তবু ব্যাপারটা বুঝে উঠতে কয়েক সেকেন্ড সময় লেগেছিল। লোকটা আমাকে কলগার্ল ভেবেছে। ঘৃণায় অপমানের সঙ্গে সঙ্গে মুচড়ে উঠেছিল শরীর। আমাদের কি স্বাধীনভাবে একা কোথাও দাঁড়িয়ে থাকারও অধিকার নেই? ঠোঁট দুটো কাঁপছে ঠকঠক করে। কানে মাথায় হুল ফোটাচ্ছে লক্ষ্য বলতা। মানুষ নয়, যেন একটা নোংরা পোকা এগিয়ে আসছিল ক্রমশ। নতুন নাকি? চিন্তা নেই, পুষিয়ে দেবো। তাড়া খাওয়া খরগোশের মতন ছুটতে শুরু করলাম আমি। ছুট ছুট। গ্র্যান্ড হোটেল টপকে সুরেন ব্যানার্জির মুখে আসতেই সামনে একটা বাস ল্যান্ডসডাউন দিয়ে যায়। কোনো দিকে না তাকিয়ে আমি সোজা সেই বাসের ভেতর। সিদ্ধার্থ চিন্তা করবে, করুক। ওদের কখনো আমাদের মতো গায়ে কাদা জলে ছিটে খেতে হয় না। গা ঘিনঘিন করছে। পদ্মপুকুর না আসা অবধি সারাটা রাস্তা শুধু গা গোলানো ভাব। হস্টেলে ফিরে ঝরঝর করে কেঁদে ফেলেছিলাম। কাকন শুনে খুব বকেছিল। তুই কিছু বলতে পারলি না? এমনি এমনি ছেড়ে দিলি লোকটাকে? পায়ে চপ্পল ছিল তো নাকি? কিছু না হোক চেঁচিয়ে লোক জড়ো তো করতে পারতিস। পাবলিকের হাতে আড়ং ধোলাই খেলেই আর কোনোদিনও বাছা ধন। কি করে বোঝাই? আমাকে যে তখন বোবায় ধরেছিল। কোনো শব্দই বেরোতো না মুখ থেকে। মন্দিরাদি বলেছিল, লোকগুলোর দোষ কি? আজকাল খদ্দের ধরার জন্য মেয়েগুলো যেভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকে, ওসব অঞ্চলে কোনো ভদ্র মেয়ের পক্ষে একা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকা সত্যিই অস্বস্তিকর। সেই থেকে কখনো ওদিকে একা কারুর জন্য অপেক্ষা করি না। তা বলে বাসের ভেতরেও। 3 নম্বর সিটে একজন হাঁ করে ঘুমোচ্ছে। যদিও ভেতরটা অসম্ভব গরম। জানালার ধারে বসা মেয়েটির চুলে দিব্যি বসন্তের বাতাস। মিনি বাসে যারা বসতে পায় তারা যেন লটারি পাওয়া মানুষ। অন্তত মুখ চোখ দেখে তাই মনে হয়। ওই ভাগ্যের চেয়ারে পৌঁছানোর জন্য নিরন্তর মিউজিক্যাল চেয়ারের খেলা চলেছে। লোয়ার সার্কুলার রোডেও বসতে পেলাম না। আমি বসতে যাব তার আগেই বিশাল চেহারার একজন হুমড়ি খেয়ে বসে পড়েছে। সিভালরি শব্দটা এ যুগে অচল। যতই কষ্ট হোক কেউ ইঞ্চি জমি ছাড়বে না আমাকে, এটাই নিয়ম। এই যুগটা শুধুই দখল নেওয়া। আমি অন্যায় আশা করবই বা কেন? ড্রাইভারের পাশে সিটে 2 ভদ্রলোকের সঙ্গে কন্ডাক্টরের কেমন ঝগড়া লেগেছে শুনুন। নোট দেখাবেন না? কন্ডাক্টর জংলি গলায় খিঁচিয়ে উঠল। খুচরো নিয়ে ওঠেন না কেন? পাবো কোত্থেকে? পারবো? প্রত্যেকটি বাসে রোজ খুচরো নিয়ে এই ঝামেলা। হেল্পারটা একটা অশ্লীল মন্তব্য ছুড়ল। বাজি ধরে বলতে পারি কন্ডাক্টরের ঝোলায় কম করে 50 টাকার খুচরো আছে। কি করে এত খুচরো দিয়ে? মিনি বাসের কন্ডাক্টর হেল্পারগুলো এরকম কেন? কেমন যেন উগ্র উদ্ধত। কোন সমাজ থেকে এরা আসে? এত কেন হিংস্রতা চোখে মুখে? দুনিয়ার তাবৎ মানুষের প্রতি এদের এক ধরনের অবজ্ঞার ভাব।
প্যাসেঞ্জারদের কিছুতেই শুয়োর ছাগলের থেকে বেশি এরা মর্যাদা দিতে নারাজ। এত কথা কাটাকাটি চলছে, তবু লোকটা ফ্যালফ্যাল করে আমাকেই দেখছে। দেখুন কতক্ষণ মুখ ঘুরিয়ে রাখবো। কেউ একভাবে তাকিয়ে থাকলে এমনি তার দিকে চোখ চলে যায়। পার্ক স্ট্রিটে বেশ বাসটা খালি হয়েছে। ময়দানে সিথি ছিঁড়ে এখন হই হই করে ছুটছে। লোকটা যেন একদম আমার দিকে না আসে। তার থেকে এখন পাশে যে ছেলেটি, লম্বা বুদ্ধিদীপ্ত চেহারা, তার স্পর্শ অনেক ভালো। ব্যাগ খুলে টিকিটের পয়সা বার করলাম। এই যে ভাই, টিকিটটা। কন্ডাক্টর ফিরে তাকানোর আগেই সামনে থেকে ঝুঁকে পড়েছে লোকটা। আপনার টিকিট আমি করে নিয়েছি মিসেস মিত্র। এ কি, লোকটা আমার নাম জানলো কি করে? স্পর্ধা দেখুন, টিকিটও কেটেছে। রাগ থেকে আশঙ্কা, আশঙ্কা থেকে একটা অজানা ভয় কুয়াশার মতো চারিয়ে যাচ্ছে আমার ভেতরে। কি হবে? নিশ্চয়ই তাহলে অনিমেষ। গ্রেট ইস্টার্নের সামনে বাস থামতেই প্রায় লাফিয়ে নেমে পড়লাম। স্টিফেন হাউস অবধি হাঁটতে হবে। বুঝতে পারছি লোকটাও নেমেছে। জোরে, খুব জোরে পা চালালাম। শুনছেন? এই যে এদিকে। কিছুতেই আমি দাঁড়াবো না, প্রায় ছুটতে শুরু করলাম। 1 মিনিট মিসেস মিত্র। লোকটা আমাকে ধরে ফেলেছে। আপনি আমাকে ভুল ভাবছেন। মুহূর্তের জন্য থমকে দাঁড়ালাম। কে আপনি? আমার নাম জানলেন কি করে? না মানে, চন্দনাকে চেনেন? আপনার কৃষ্ণনগরের বান্ধবী? হ্যাঁ, কেন বলুন তো? চন্দনা আমার শালার বউ। আমি আপনাদের হস্টেলের কাছেই থাকি, 3টে বাড়ি পরে। আমার নাম শ্রীকান্ত মজুমদার। একটু যেন আশ্বস্ত বোধ করছি। লোকটার একটা পরিচয় তবু পাওয়া গেল। কিন্তু শ্রীকান্ত মজুমদার, তুমি তো সহজ লোক নও। বাসের ভিড়ে সুযোগ বুঝে দিব্যি হাতে হাত ঘষছিলে। আমাকে চিনলেন কি করে? চন্দনার কাছে আপনার ছবি দেখেছি। চন্দনা আপনার সব কথাও বলেছে আমাদের। সত্যি খুব স্যাড ইনসিডেন্ট। ওই বলছিল আপনি শান্তিনীড়ে আছেন। কদিন লক্ষ্য করছি খোঁজ নিয়ে। ব্যাপারটা তাহলে এই, ডিভোর্সি মেয়ের দুঃখে বিগলিত পুরুষ। রাগে ব্রহ্মতালু জ্বলে উঠল, কিন্তু কিছু বলার উপায় নেই। হাজার হোক চন্দনার ননদের বর। গলাটা যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করলাম। আমাকে কিছু বলার আছে আপনার? না, এমনি। শ্রীকান্তবাবু চুলে হাত বোলালেন। অনেক দিন থেকে আপনার সঙ্গে আলাপ করার খুব ইচ্ছে, কিন্তু আপনি যা গম্ভীর। অবশ্য এত অল্প বয়সে এরকম একটা মিসহ্যাপ, খুব খারাপ লাগে আপনাকে দেখলে। আপনারও ভীষণ একা লাগে না? ধীরে ধীরে শ্রীকান্ত মজুমদার আমার সামনে পুরোপুরি বিকশিত হচ্ছেন। লোকটি আদ্যন্ত চরিত্রহীন, সহানুভূতির মুখোশ পরে একটু গায়ে গা ঘষতে চায় আর কি। এরকম 2-1 জন আমি কৃষ্ণনগরেও দেখেছি। দাঁতে দাঁত চেপে নিজেকে সংযত করলাম। আপনার অফিস কোথায়? এই তো, ইউবিআই। ও আচ্ছা, আমি সোজা যাব, আমার দেরি হয়ে গেছে। আপনার অফিস ছুটি হয় কটায়? উত্তর না দিয়ে দৌড়ে মিশন রো পার হয়ে গেছি। সমস্ত শরীর দিয়ে যেন আগুন বেরোচ্ছে। শ্রীকান্ত মজুমদার গ্র্যান্ড হোটেলের নিচে সেই লোকটার থেকেও নোংরা। ঘরে বউ বাচ্চা আছে, তারপরে উপরি আমোদ আহ্লাদের শখ আমাকে নিয়ে। আমি কি? অপমানে মাথার হাজার হাজার কোষ একসঙ্গে দপদপ করছে। অফিসে ঢুকেও হাঁপাচ্ছি। কাউন্টারে ভ্যানিটি ব্যাগ ছুঁড়ে দিলাম। সঙ্গে সঙ্গে ছোট সাহেবের এক্সটেনশন ঝ্যাঁ ঝ্যাঁ বেজে উঠল। রিসিভার তুললাম। গুড মর্নিং স্যার। ইউ অগেন লেট টুডে। ও প্রান্তে বিনোদ মালহোত্রার রাগী কণ্ঠস্বর। বড় সাহেব না থাকলে ছোটটির প্রতাপ আরও বেড়ে যায়। অফিসের ঘড়িতে 9:35। খুব একটা দেরি করিনি তো। ইউ শুড ট্রাই টু বি মোর পাংচুয়াল। বিনোদ চিবিয়ে চিবিয়ে উচ্চারণ করল। এনিওয়ে, আপনার টেবিলে কয়েকটা চিঠি রাখা আছে, তাড়াতাড়ি কপি করে দিন। আসলে ওই নোংরা লোকটা, ওর জন্যই 5 মিনিট দেরি হয়ে গেল। এরপর কোনো দিন কথা বলতে আসুক। সামান্য দম নিয়ে টাইপরাইটারে ঢাকা খুললাম। একটু জল খেলে হতো, এখনও কান দুটো গরম হয়ে আছে। থাক, জল পরে, আগে বিনোদের কাজ। বোধেও এক্ষুনি আবার জিপিও থেকে ডাক নিয়ে আসবে। এক্সচেঞ্জের রূপলি দরজা খুলে গেল।
বাইরের কল আসছে। গুড মর্নিং, মালহোত্রা ব্রাদার্স হিয়ার। মর্নিং রাই, কোনো খবর নেই কেন? কেমন আছো? মাথার জমাট বারুদ দাউ দাউ জ্বলে উঠল। সিদ্ধার্থ, ছিটকে উঠে দাঁড়ালাম। তরল শীষের মতো ফুটন্ত ক্রোধ উঠে আসছে ঠোঁটের ডগায়। কি চান আপনি বলুন তো? কেন আমার পেছনে ঘুরে মরছেন? কি বলছো রাই? তোমার গলা এত কাঁপছে কেন? কি হয়েছে? ন্যাকামি করবেন না। ভাবেন কিছু বুঝতে পারি না? উত্তেজনায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছি। কি মনে করেন আপনারা আমাদের ডিভোর্সি হলেই বেওয়ারিশ? লেবেল আটা নেই বলে যে খুশি ব্যবহার করতে পারবে? কখনো আর ফোন করবেন না, বুঝলেন? রিসিভারটা ক্রেডেলের ওপর আছড়ে দিয়েছি। ঠক ঠক করে হাত পা কাঁপছে। চোখ বন্ধ করলাম, আবার খুললাম। চারিদিক কেমন ধোঁয়াটে লাগছে। সামনে বুঝি মেঘের স্তর। আবছাভাবে ফুটে উঠছে কয়েকটা মুখ। আমার সামনে এত লোক কেন? আমি কি খুব জোরে চিৎকার করে ফেলেছি? শার্লি কাউন্টারের ভেতর ঢুকে আসছে, আমার কাঁধে হাত। হোয়াটস রং রাই? মিস্টার মেনন সামনে ঝুঁকছেন। কার ফোন ছিল? এনি ব্যাড নিউজ? ছি ছি ছি, কি হাস্যকর সিন ক্রিয়েট করে ফেলেছি আমি। আমার চিৎকারে এরা সবাই ছুটে এসেছে এখানে। ইস, মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছে করছে। এই মুহূর্তে যদি ধুলোবালি হয়ে যেতে পারতাম। দু হাতে মুখ ঢেকে মাথা নাড়ার চেষ্টা করছি। নো, নাথিং, ইটস ওকে। একে একে সকলে চলে যাচ্ছে কাউন্টারের সামনে থেকে। ডোমা, শার্লি, মিস্টার মেনন, ব্যানার্জিদা, অজয় সিনহাও। প্রতিটি মুখে এখনও বিস্ময়। উঠে টয়লেটে গেলাম। আর পারছি না। বেসিনের সামনে দাঁড়িয়ে হাউ হাউ করে কেঁদে ফেললাম। এত জলও ছিল আমার চোখে। ছোট সাহেব লাঞ্চে বেরিয়েছে একটু আগে। মিস্টার মেননও উঠে টিফিন রুমে গেলেন। 6 তলার বিশাল হলঘর জুড়ে দুপুরে শুকনো নীরবতা। মাথার ওপর সাবেকি কড়িকাঠ থেকে গোটা 10 ফ্যান নিঃশব্দে ঘুরে চলেছে। হলের 3 দিকে 3টে কাচের চেম্বার। একদিকে ক্যাশ, একদিকে মালিকরা। ওপারে আমার মুখোমুখি চেম্বারে 3জন স্টেনোগ্রাফার, ডোমা, শার্লি, ক্রিশ্চিন আজ আসেনি নাকি? ও সিটটা এখান থেকে ভালো দেখা যায় না। অজয় সিনহার মাথা আড়াল করে রাখে। আগে সিনহা বাদিকে ক্যাশ চেম্বারের সামনে বসতো। কিছুদিন হলো ব্যানার্জিদা সিটে এসেছে। ব্যানার্জিদা গেছেন মিস্টার মেননের পাশে। অন্যদের সিট ব্যানার্জিদা আর মিস্টার মেননকে ঘিরে। মাথাটা আস্তে আস্তে হালকা হচ্ছে। একবার ক্রিশ্চিনের খোঁজ করে আসি। তার আগে টাইপ করা চিঠিগুলো ঠিক মতন পিন করা দরকার। ভুল টুল হয়নি তো? হালকা চোখ বুলিয়ে নিলাম। ইনকামিং চিঠির ফাইল বিনোদের ঘরে রেখে আসতে হবে। বদ্রি নেই, বাইরে গেছে। কাউন্টার ছেড়ে উঠেছি। ডোমা কাচের দরজা ঠেলে বেরোল। ওরও হাতে টাইপ করা চিঠি। আমাকে দেখে নরম হেসে হাত ওঠালো। আমি জানি মেয়েগুলো আর আমার কাছে এসে কোনো প্রশ্ন করবে না সকালের ঘটনা নিয়ে। এরা কখনো অহেতুক কৌতূহল দেখায় না। তা বলে ভাববেন না যেন মেয়েগুলো আত্মকেন্দ্রিক। এক্ষুনি যদি ওদের কাছে সাহায্য চাই, ঝাঁপিয়ে পড়বে। আসলে ওরা বুঝে গেছে সকালের ঘটনাটা একান্তই আমার ব্যক্তিগত। আমি নিজে থেকে এদের কিছু না বললে, হ্যাঁ, আমাদের সঙ্গে এখানেই ওদের তফাৎ। কিন্তু ওই সিনহাটাকে দেখুন, এমনভাবে সকাল থেকে আমার দিকে কৌতূহলী চোখে তাকিয়ে আছে। ব্যানার্জিদাও বার কয়েক ঠাড়ে ঠোড়ে প্রশ্ন করে গেছে। মিস্টার মেনন একদম অন্যরকম। মাথা জোড়া টাক, বেটে খাটো চেহারার এই দক্ষিণী মানুষটির মধ্যে কেমন যেন বাবা বাবা ভাব। চোখে মুখে আরেকবার জল দিয়ে এসে ডোমাদের ঘরে ঢুকলাম। বাবা, সবাইকেই আজ কিছু কাজের বোঝা চাপিয়েছে বিনোদ। এখনও এক মনে টাইপ মেশিনে ঝড় তুলে চলেছে শার্লি। না, ক্রিশ্চিন আজ আসেনি। তোমরা আজ টিফিন করবে না? হোয়াটস দ্য টাইম? ডোমা ঘড়ি দেখল। চলো নিচে গিয়ে ধোসা খেয়ে আসি। আজ ক্রিশ্চিনের কি হলো? যাক, রোলার ঘোরাতে ঘোরাতে হাসছে শার্লি। এতক্ষণে তবে তুমি লক্ষ্য করেছো?
লজ্জা পেয়ে গেলাম। সত্যি সকাল থেকে এত বেশি উত্তেজিত হয়ে আছি। ডোমা উঠে গাঢ় লাল স্কার্টটা ঝাড়ছে। ভ্যানিটি ব্যাগ থেকে ছোট্ট আয়না বার করে টুক করে নিজেকে দেখে নিল। শার্লি দারুণ লেসের কাজ করা একটা মিডি পরেছে। উঠে বয়কাট চুলে ব্রাশ চালালো। প্রবাবলি ম্যাথিউজ ইজ গোয়িং অন সানডে, দ্যাটস ওয়াই ক্রিশ্চিন। হা করে ঠোঁটের কোণার লিপস্টিক মুছল ডোমা। হেয়ার ব্যান্ড টান টান করল। ক্যান উই আস্ক আ কোয়েশ্চেন রাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড? শিওর। কোনো সমস্যায় পড়েছ কি? সাহায্য দরকার? না না, তেমন কিছু না। জোরে জোরে মাথা নাড়লাম। ইট ওয়াজ আ বোগাস কল, সামবডি ওয়াজ ট্রাইং। তোমার চেনা সে? শার্লির ছোট ছোট চোখ দুটো আরও ছোট হলো। সত্যি কথা বলবো এদের? থাক, আবার মাথা নাড়লাম। চিনি না লোকটাকে। বাট ইউ গট সো এক্সাইটেড। হি মাস্ট বি ইনসাল্টিং ইউ। আগে কখনো করেছে? না আজ প্রথম? নাম জানো? কিছুই জানি না, একেবারে স্ট্রেঞ্জ কল। ও, হি মাস্ট বি আ বাস্টার্ড। ওকে, এবার যদি কখনো ডিস্টার্ব করে কল মি, আই উইল টিচ দ্যাট সন অফ আ বিচ। প্রাণ ভরে লোকটাকে গালাগালি দিয়ে যাচ্ছে শার্লি আর ডোমা। এবার আমার খুব খারাপ লাগছে। বেচারা সিদ্ধার্থ, ওকে আমার এভাবে বলা একদমই ঠিক হয়নি। কোনো দিন তো আমার কাছে কোনো কুপ্রস্তাব করেনিও, বরং সাহায্যের হাতই বাড়িয়ে দিয়েছে সব সময়। আমাকে নর্মাল করার চেষ্টা করেছে। অত্যন্ত অন্যায় করেছি আমি। ফোন করে ক্ষমা চেয়ে নেব? মীরাদির কথায় সিদ্ধার্থ প্রথম দিনই কত সহজ মনে আমাকে শালিনীর কাছে নিয়ে গিয়েছিল। দুশ্চিন্তা, অনিশ্চয়তা আর আতঙ্কে কাঠ হয়ে বসেছিলাম গোটা রাস্তা ট্যাক্সিতে। একটাও কথা বলিনি। শালিনীর অফিস থেকে ছোট মাসির বাড়িতে আমাকে পৌঁছে দিও বলল। যাই তাহলে। লোকটা আমারই কাজে সারাটা দিন ঘুরেছে। কিছুটা কৃতজ্ঞতাই বোধহয় বলে ফেললাম, ভেতরে আসবেন না? ছোট মাসিও তখন বেরিয়ে এসেছে। টুকুনকে আবার আমাদের বাড়ি আসার জন্য বলতে হবে নাকি? আয় টুকুন, চা খেয়ে যা। কাজ হলো আজ? আরেকদিন আসবো। সিদ্ধার্থ চোখ ঘোরালো। আপনার এই বঞ্চির সঙ্গে বেশিক্ষণ থাকা সেফ নয়। কেন, কি করেছে রাই? ওরে বাপ, যা গম্ভীর! আমি বাবা রাগী মহিলাদের ভীষণ ভয় পাই। ওর কথা বলার ভঙ্গিতে ছোট মাসি হেসে কুটিপাটি। আমি অপ্রস্তুতের এক শেষ। বাহ, আমি রাগ দেখালাম কোথায়? একটাও কথা বলেছেন আমার সঙ্গে? আমি চুপ। জানো মণিদীপাদি, এতটা রাস্তা এলাম গেলাম, তোমার বঞ্জি এমন সিটিয়ে বসে রইল, ট্যাক্সিতে যেন আমি জ্যান্ত বাঘ। সিদ্ধার্থ এরকমই, খোলামেলা, সরল, হাসি খুশি। একদিন দুদিন দেখা হওয়ার পর নিজে থেকেই আপনি থেকে তুমিতে চলে গেছে। এত স্বাভাবিক সেই যাওয়া যে অস্বস্তি হওয়ার কোনো অবকাশ পাইনি। দ্বিতীয় দিনে বলেছিল, আপনার যখনই গম্ভীর গম্ভীর ভাব আসবে আমাকে স্মরণ করবেন, 3 মিনিটে আপনাকে হাসিয়ে দেব। আজ বোধ হয় আমার ব্যবহারে হতবাক হয়ে গেছে। প্রথমটা কি যেন বলার চেষ্টা করছিল। ছি ছি, কি ভাবলো আমাকে। না, ফোন নয়, ওদের বাড়িতে যাব। সামনাসামনি ক্ষমা চাওয়া উচিত। একটা ভদ্র ছেলেকে অকারণে অপমান করার কোনো অধিকার নেই আমার। চারিদিকের উদ্দাম কলোচ্ছ্বাসের মধ্যে জায়গাটা যেন নির্জন দ্বীপ, একলা নিশুতে। কাউন্সিল হাউস স্ট্রিট ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ একদিন আমাকে এখানে নিয়ে এসেছিল সিদ্ধার্থ। চলো, তোমাকে একজনের সঙ্গে আলাপ করিয়ে দিই। লাল প্রাসাদের মতো সরকারি অফিস বাড়িটা পার হলে একটা টানা লোহার পাঁচিল, খাঁজ কাটা কাটা, মাঝখানে উঁচু গেট। আমি বললাম, এটা তো একটা চার্চ। আরে এসোই না। সিদ্ধার্থ ভেতরে ঢুকলো। মোড়াম বিছানো রাস্তার দুধারে সবুজ ঘাস আর ঘাস, কয়েকটা অশোক গাছ পরপর সেখানে খোপা বেঁধে দাঁড়িয়ে। চার্চের পিছনে ছোট্ট এক সমাধিস্থান, ভাঙা পাঁচিল দিয়ে ঘেরা। বুনো ঘাস আর আগাছায় ঢাকা জায়গাটার বাদিকে কোমর ভাঙা একটা বুড়ো স্তম্ভ।
সিদ্ধার্থ সেদিকে আঙ্গুল তুলে বলল, চেনো এটাকে? হলওয়েল মনুমেন্ট। সেই যে ফোর্ট উইলিয়াম দখলের সময় কয়েকশো ইংরেজকে অন্ধকূপে নাকি মেরে ফেলেছিল সিরাজ, তারই প্রতিবাদে। আচ্ছা, এই সেই মনুমেন্ট, ইতিহাসে পড়েছি। নেতাজি বলেছিলেন হলওয়েলের এই ইতিহাস মিথ্যে। তার আন্দোলনের ফলেই ময়দান থেকে মনুমেন্টকে সরাতে বাধ্য হয়েছিল ইংরেজরা। তারপর থেকে সেটা এখানেই। আমি অবাক চোখে তাকিয়েছিলাম। সিদ্ধার্থ ডান দিকে আঙুল তুলেছিল। ওটা কি বলো তো? ওই যে শ্যাওলা ধরা গোল গম্বুজওয়ালা ঘরটা। জানি না। যাও, ওখানেই ভদ্রলোক তোমার জন্য অপেক্ষা করছেন। কলকাতায় নতুন এলে ওর সঙ্গে দেখা করে যেতে হয়। কথা বলতে বলতে সিদ্ধার্থ ভাঙা ঘরটায় ঢুকে পড়েছে। ঠিক ঘর নয়, ঘরের মতো। কয়েকটা থাম আর সিমেন্টের দেওয়ালে ঘেরা। মাথার খোলা ছাতা, ছাদ প্রাচীন কালচে। ছাদের নিচে মাকড়সার জাল গাঢ় হতে হতে কোথাও ঘন কালো হয়ে ঝুলছে। ঘরটার পাহারাদার কিছু দামাল ঘাস, বুনো লতা। দেওয়ালের গায়ে রোমান হরফে দুর্বোধ্য ভাষায় কী সব লেখা। সিদ্ধার্থ ঠোঁট জড়ো করে হাসল। কি হলো, সেলাম জানাও? কাকি? আমার ভুরু কুঁচকে গেল। ওর রসিকতা তখনও ঠিক বুঝে উঠতে পারিনি। সিদ্ধার্থ একটা ইট বার হয়ে যাওয়া থামে হেলান দিল। এখানে মাটির নিচে যিনি শুয়ে আছেন, তিনি ৩০০ বছর আগে পত্তন করেছিলেন এই শহরটার। তুমি যে আজ এখানে চাকরি করতে এসেছো। জব চার্নকের সমাধি এটা, তাই? ইয়েস ম্যাডাম। সিদ্ধার্থর সেদিনকার হাসি খুশি মুখটা ভাসছে যেন চোখে। পায়ে পায়ে কখন চার্চের পিঠের দিকে চলে এসেছি। একটা মালি গোছের লোক কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখলো আমাকে, তারপর ঢুকে গেল গির্জায়। কোনো মেয়ে বোধহয় এই সময় একা এখানে আসে না। ঢং ঢং করে বড় ঘড়িতে 6টার ঘণ্টা বাজছে। বাইরের প্রচণ্ড কোলাহলের কাছে এই ঘণ্টার ধ্বনি পৌঁছতে পারে না। পাঁচিলের ওপারেই অফিস আদালত, ভাঙা উত্তাল জনসমুদ্র। গাড়ি মিনিবাস ছুটছে এলোপাথারি। এত সব ভিড় আর আওয়াজের মাঝখানে এই ছোট্ট সমাধি স্থানটুকু কি অদ্ভুত রকমের শান্ত। একরাশ ভারী বাতাস বুকে নিয়ে অনন্তকাল ধরে নিঃশব্দে পড়েই আছে। শেষ ফাল্গুনের অন্ধকার নেমে এসেছে ধীরে ধীরে। আলগা বাতাস বইছে, ঠান্ডা নরম এলোমেলো। নিচু হয়ে এক মুঠো ঘাস ছিঁড়লাম। সেদিন এসেছিলাম সিদ্ধার্থর সঙ্গে, আজ একা। যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার সামনেই এক মিলিটারি কর্নেলের সমাধি। সাদা ফলকের ওপর ম্লান হয়ে আসা জাঁদরেল নামটা আবছা আলোয় ভালো করে পড়া যাচ্ছে না। কর্নেলের সামান্য তফাতে শুয়ে এক যুবক। জন্ম 12ই জানুয়ারি 1703, মৃত্যু 28শে এপ্রিল 1727। যুবকের পাশে এক হতভাগ্য স্বামীর তরুণী স্ত্রী। 7 সমুদ্র পার হয়ে এই ভারতবর্ষে এসে ম্যালেরিয়ায় মারা গিয়েছিল। 250 বছর আগে 4 বছরের বাচ্চাটা মারা গেছে কলেরায়। এখনও তার স্মৃতিফলকে টলটল করছে বাবা মার চোখের জল। ঠিক সেদিনের মতো গায়ে কাঁটা দিয়ে উঠল। সিদ্ধার্থ বলেছিল, এখানে এসে মাঝে মাঝে আমি অতীতের সঙ্গে গল্পগুজব করে যাই। বুড়ো সাহেব ভালো আড্ডা মারতে পারে। জব চার্নকের সমাধির সামনে গিয়ে মাথা নিচু করলাম। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং মাই ডিয়ার লেডি। আজ একা? পার্টনার কোথায়? পার্টনার নয় স্যার, হি ইজ জাস্ট মাই ফ্রেন্ড। ও কি এর মধ্যে আপনার কাছে এসেছিল? নো। জব চার্নক সুর করে মাথা দোলালেন। তুমি তাকে খুঁজছো? ইয়েস স্যার। সেদিন হঠাৎ তাকে অপমান করে ফেলেছি, খুব খারাপ লাগছে। দেন গো টু হিম অ্যান্ড অ্যাপোলোজাইজ। পারছি না স্যার, কদিন ধরে চেষ্টা করছি। যদিও অন্য কিছু ভেবে বসে, যদি ধরে নেয় আমারও দুর্বলতা এসেছে। কয়েকবার ডায়ালও করেছি ওর অফিসে, রিং হলেই কেটে দিই। বাড়ি যাব ভাবি, রাস্তায় বেরোলে পা আটকে যায়।
কি বলবো দেখা হলে? আমি লজ্জিত, দুঃখিত, আমাকে ক্ষমা করে দিন। না স্যার, আমার ভীষণ আনইজি লাগছে। গিয়েই দেখো না, ছেলেটা তো ভালো, সুন্দর চেহারা, লাইভলি, মনটাও অনেক পরিষ্কার। বন্ধু হয়েই থাকুক না, কিন্তু বড় বেশি ও এগিয়ে আসতে চায়, একদম কাছে। বন্ধু কি, তুমি তো জীবনটাকে নতুন করে শুরুই করছো, আবার নতুন করে একবার। সাহেব বলে কি, আবার সেই আগের মতো? দুদিকে মাথা নাড়লাম। তা হয় না স্যার, আপনি তো সব জানেন। আমার এখন প্রচুর কাজ। পিএসসির পরীক্ষায় বসতে হবে, ভালোভাবে পেট চালানোর মতো একটা চাকরি জোগাড় করতে হবে, মানে সেলফ সাফিসিয়েন্ট হতে হবে। এখনও তো নিজেকে খুঁজছি। পিওর চাইল্ড। নিজেকে খোঁজা কি কোনোদিনও শেষ হয় কারোর? তা হয়তো হয় না, কিন্তু একটা গোটা মানুষ হওয়ার জন্য আমার যে ভেতরে এখনও বড্ড ভয়। কৃষ্ণনগরে চলে আসার পর যে আতঙ্কটাকে ক্রমশ কাটিয়ে উঠতে চাইছি, তা কেন মাঝে মাঝেই ফিরে আসে। কেন চন্দনার নন্দাইকে দেখলে আমার পা কাঁপে? কেন সেদিন অনিমেষের দিদিকে রাস্তায় দেখে ওভাবে কুঁকড়ে গিয়েছিলাম? ওর সেই ভাগ্নিটা, ছোট্ট এতটুকুন, বিয়ের পর সারাক্ষণ আমার গায়ে লেপ্টে থাকতো, সে যখন আমার দিকে নতুন মামি বলে ছাপিয়ে এলো, কেন গলা শুকিয়ে যাচ্ছিল আমার। মনে হচ্ছে যতটা এগোতে চাই ততটাই পিছিয়ে যাই বারবার। এত ভয় আর গ্লানি আমার জীবনে। তুমি কি সিসিফাসের গল্প জানো? সেই গ্রিক ছোকরার, দেবতার অভিশাপে সে জীবনভর একটা ভারী পাথরকে ঠেলে ঠেলে তুলতো পাহাড়ের ওপর। কিছু দূর উঠেই পাথরটা গড়িয়ে নেমে যায় নিচে। আবার তখন নতুন করে শুরু হতো তার পাথর ঠেলা। কষ্ট হতো খুব, দারুণ পরিশ্রম, তবু ঠেলতো। তার ওপর তো অভিশাপ ছিল, কিন্তু আমি কি করেছি? নো ডিয়ার, অভিশাপটাই বড় কথা নয়। আসলে সব মানুষই হলো সিসিফাস, তুমিও। অবশ্য তুমি যদি নিজেকে পুরোপুরি মানুষ বলে ভাবতে চাও, ওই পাথর ঠেলাটাই জীবন। আমিও তো বুঝি না, আমি শুধু শান্তি চাই। বেঁচে থাকতে গেলে অশান্তি থাকবেই, ইটস পার্ট অফ লাইফ। মৃত্যুই একমাত্র। তাই তো আমি মরতে চেয়েছিলাম, সেটা আরও বোকামি। তোমরা বাঁচতেই জানো না। ফার্স্ট ইউ ট্রাই টু নো হাউ টু লিভ, দেন থিঙ্ক অফ ডেথ। তোমরা মনের দিক দিয়ে এখনও সেই লীলার টাইমেই পড়ে আছো। তাকাও চারিদিকে, গেট ইনভলভড। আপনি আমার দাদার মতো কথা বলছেন, রাইট? আমরা তোমাদের রেস্কিউ করতে পারি, লীলাকে তুলে আনতে পারি সতীদাহের চিতা থেকে। তারপরে এই পৃথিবীতে নিজেদের জায়গা খুঁজে নেওয়ার কাজ তোমাদের, আমাদের নয়। বাইরে একটা প্রাইভেট গাড়ির হর্ন আটকে গেছে। তীক্ষ্ণ চিৎকারে ফালাফালা চারিদিক। চার্নক সাহেব থমকে গেছেন, হয়তো বিরক্ত। এখন আর কোনো কথা বলবেন না। কাঁধের ওপর আঁচল গুছিয়ে উঠে দাঁড়ালাম। চার্চ কি সন্ধ্যের পর বন্ধ হয়ে যায়? কেউ আসে না? দুজন ফাদার সাদা অ্যাম্বাসেডার চড়ে বেরিয়ে গেলেন। মালিটা আবার বেরিয়ে দূর থেকে দেখছে আমাকে। দিনের বেলা মাঝে মাঝে প্রেমিক প্রেমিকারা এখানে এসে বসে। এই অন্ধকারে মালি আমাকে পাগল টাগল ভাবছে না তো? অফিস পাড়া তো একটু পরেই নাক ডাকবে। এর মধ্যেই ঝিমুনি নেমে গেছে রাস্তাঘাটে। চওড়া রাস্তায় লোকজনের সংখ্যা ক্রমশ কম। কেন এসেছিলাম এখানে আমি? সিদ্ধার্থকে খুঁজতে? কেন কদিন ধরে বারবার ওর কথাই ভেবে মরছি? জিপিওর দিকে তাড়াতাড়ি পা চালালাম। বাস স্টপে তিনটে ছেলে আমাকে দেখে কি যেন বলা বলি করছে। দুজন জোরে হেসে উঠল। ওরা কি সিদ্ধার্থর সঙ্গে আমাকে দেখেছে কোনো দিন? ধ্যাত্তেরি, কি সিদ্ধার্থ ঢুকে পড়লো মাথায়! ভাবতে হলে নীলাঞ্জন তো। 3 সপ্তাহ পর পর বাড়ি যায়নি, এই সপ্তাহে যেতে হবে। আমাদের হোস্টেলের সামনে এত ভিড় কেন? প্রচুর লোক জড়ো হয়েছে সদর দরজার সামনে। গলির মুখের বাড়ি দুটো থেকে অনেক মুখ উকিঝুঁকি মারছে ওদিকে।
হলুদ বাড়ির ধ্যাবড়া সিঁদুর পরা পেটে বউটা আমাকে দেখে মুখে আঁচল চাপা দিল। আমাদের সঙ্গে কথা বলে না। দোকানটা ছেড়ে কালো মুদিটা বেরিয়ে এসেছে লুঙ্গি গেঞ্জি পরে। দরজার ঠিক সামনেই একটা ট্যাক্সি। ট্যাক্সির চারপাশে একদল ছেলেরা জটলা। ট্যাক্সি ড্রাইভার হাত পা ছুড়ে কি বলছে। কয়েক মুহূর্ত থমকে দাঁড়িয়ে পড়লাম। ভেতরে কোনো বিপদ আপদ হয়নি তো? আর একটু এগোতেই পাঁচিলের ওপার থেকে বর্দির গলা ছিটকে এলো, এটা ভদ্র মেয়েদের হস্টেল, ছিনালিপনা এখানে চলবে না। একটা মুখ চেনা ছেলে, বোধহয় পাড়ারই, টিটকিরি ছুড়ল, শালা মেয়ে ছেলেদের মেস, তার আবার 1 নম্বর 2 নম্বর। আইন করে এইসব প্রাইভেট হস্টেলগুলো তুলে দেওয়া উচিত। ঘটনাটা কি? মাথা নিচু করে ভিড়ের মধ্যে ঢুকেছি। টের পাচ্ছি বেশ কয়েকটা কৌতূহলী চোখ আমার শরীরে গেঁথে গেছে। বুক ঢিপ ঢিপ করে উঠল। কি এমন হয়েছে? বাদিকে অফিস ঘরের দরজা জানালায় মেয়েদের ভিড়। ব্রততী, কৃষ্ণা, বুলবুল, মন্দিরা, বন্দনাদি, মধুছন্দা। বৌদিদের ঘরে তামিল মেয়েটা ফরফর করে সর্বরীকে কি বোঝাচ্ছে। পেছনের জানালায় কার্তিক, জয়রাম। বর্দি আবার চিৎকার করল, ডাকি ড্রাইভারকে ভেতরে, কাপড়টা খুলে নিক তোর। কাকে বলছে এভাবে এত বিশ্রী ভাষায়? মহিলার মুখ এমনিতেই আলগা ধরনের, তবে এমন অশ্রাব্য গালিগালাজ আগে তো কখনো শুনিনি। মেয়েরা ছেলেদের থেকেও বেশি মুখ খারাপ করতে পারে। গোড়ালি উঁচু করেও কিছু দেখতে পাচ্ছি না। সামনে দাঁড়ানো ব্রততীর পিঠে হাত রাখলাম। কি হয়েছে গো? কেলো কেস মাইরি। ব্রততীর চোখ ভয়ানক উত্তেজিত। মাল একেবারে কট, রেড হ্যান্ডেড। কে? কাকলি। কাকলি মানে নতুন মেয়েটা গত সপ্তাহের আগের সপ্তাহে এলো? হ্যাঁ হ্যাঁ, ওটাই। 15 দিনেই বড়দিকে লাট খাইয়ে ছেড়েছে। দিনের মধ্যে কত লোক যে ফোন করছে ওকে, সবগুলোই নাকি ওর হাজব্যান্ড। তাই? আজ কি হয়েছে? আরও কেলেঙ্কারি। বিকেল থেকে কোনো এক চিড়িয়ার সঙ্গে ওই ট্যাক্সিতে করে ঘন্টা 3 উড়েছে। গঙ্গার ধার, ভিক্টোরিয়া, আরও কোথায় কোথায় যেন। তারপর দিদিমণিকে এখানে নামিয়ে দিয়ে মাল সোজা নিউ মার্কেটে। সেখানে ড্রাইভারকে 2 মিনিট দাঁড়াতে বলে পাখি ভ্যানিশ। ড্রাইভারটাও হাড়ে খচ্চর, সোজা এখানে এসে হল্লা শুরু করেছে, এক্ষুনি তার ভাড়া মেটাতে হবে। ব্রততীর সঙ্গিনী মধুচন্দা ফিরে তাকালো। এত খিস্তি খাচ্ছে, তবু একটা জবাব নেই মেয়েটার। গরু চোরের মতো ঘাড় গুজে দাঁড়িয়ে আছে দেখো। বাইরে ড্রাইভারের চিৎকার, কি হলো, ভাড়াটা মিটিয়ে দিন। ভেতরে ছর্দির গলা, চুপ করে দাঁড়িয়ে থাকলে চলবে না, টাকা বার করো। মেয়েটা কিছু বলল? বোঝা গেল না। নেই বললে হবে কেন? ফুর্তি করার সময় মনে ছিল না? একটা মৃদু গুঞ্জন উঠল ভেতরে। কাঁদলেই কি সব চুকে যাবে নাকি? 82 টাকা উঠেছে, বার করো, নয় বালা জোড়া খোলো। ঠিক বলেছ দিদি, বালা দুটো তোমার কাছে জমা রাখো, আমি টাকা দিয়ে দিচ্ছি। জয়রাম বুঝি টাকা নিয়েই বেরিয়ে গেল বাইরে। সমস্বরের ছেলেরা কি বলছে, কোনো কথাই পরিষ্কার বোঝা যাচ্ছে না। কর্কশ কিছু পুরুষ কণ্ঠের চেঁচামেচি শুধু। ওর মধ্যে হয়তো ওই লোকটাও আছে, চন্দনার নন্দাই। কাল তাহলে দেখতে হবে না, গোটা রাস্তা আমার জীবনটা নরক করে ছাড়বে। মেয়েটাই বা কি? দেখে কিছুই বোঝা যায়নি। কালো, নরম, শান্ত চেহারা, মুখটা দেবী প্রতিমার মতো। জয়রাম দড়াম করে সদর দরজা বন্ধ করে দিল। ছর্দি কাকে ফোন করছে, বোধহয় বুড়ো উকিলবাবুকে। হ্যাঁ দাদা, আসতে হবে আপনাকে একবার, আজকেই। হ্যাঁ, একটা ফালতু মেয়ে। মেয়েরা অফিস ঘরে ঢুকে পড়েছে। আমিও দরজায় গিয়ে দাঁড়ালাম। আলমারির কোণে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে কাকলি, 2 হাতে মুখ ঢাকা। সেদিকে জ্বলন্ত চোখে তাকিয়ে বর্দি চেয়ারে বসল।
এই মেয়ে, এ লাইনে কতদিন? কাকলি ঢুকরে উঠল। কেঁদে আমাকে গলানো যাবে না, ওসব খানকিপনা আমি অনেক দেখেছি। এই ছোট, ওর লোকাল গার্জিয়ানের নামটা বার কর তো, মাস পোহালেই দূর করে দিতে হবে। সর্দি চকলেট রঙের ঢাউস খাতাটা বার করেছে। বুলবুল আচমকা ফুট কেটে উঠল। ওসব গার্জেন টার্জেন ঘাটা কি ঠিক হবে? তাহলে তো অনেকেই। বর্দি সঙ্গে সঙ্গে ঘুরে তাকিয়েছে। কি বলতে চাও তুমি? জেনে শুনে একটা বেশ্যাকে রাখতে হবে? সে যেন আর দেন না। মন্দিরা দিয়েও ছাপিয়ে পড়েছে। আমাদের ঘরেই তো একটা স্যাম্পল রয়েছে, দেখুন। না জেনে কারোর সম্বন্ধে কথা বলবেন না। না জেনে বলি না। এত বছর ধরে এখানে কি চোখ বুজে আছি? কিছুই নজরে আসে না? সকাল হলেই হস্টেলের সামনে গাড়ি, পিপ পিপ প্যাপ প্যাপ, হি হি হাসি, হো হো হাসি। সর্দি কথাগুলো কানেই তুলল না। খাতা খুলে উঁচু করে ধরেছে। পেয়েছি দিদি, এই তো গার্জিয়ানের নাম বিষ্ণুদাস মাইতি, রিলেশনশিপ জ্যাঠামশাই, ঠিকানা। আমিও তাহলে বলি কটা, লোকাল গার্জিয়ান বার করুন। মন্দিরাদি কোমর বেঁধে এগিয়ে এলো। এই মহিলা খেপে গেলে থামিয়ে রাখা মুশকিল। সবার এত দরদ উপচে পড়ছে কেন বুঝতে পারছি না। দেওয়ালের দিকে তাকিয়ে মন্তব্য ছুড়ে দিল বন্দনাদি। এটা বেশ্যাবাড়ি নয়, যে এই ধরনের কাজ করবে তাকে হস্টেল ছাড়তে হবে, ব্যাস। ঠিক আছে, উকিলবাবু আসুক, আজ ফয়সালা হয়ে যাক। মন্দিরাদিদের দেখা দেখি অনেকেই কথা ছুড়তে শুরু করেছে। ক্যাচ ক্যাচ কিচকিচ চারিদিকে। কাকলি একভাবে কাঠ হয়ে দাঁড়িয়ে। আশ্চর্য, একটাও উত্তর দিল না। ওর কি কিছুই বলার নেই? সত্যিই তাহলে নিজের অপরাধ। সিঁড়ি ভেঙে দোতলায় উঠছি। ভালো লাগছে না। এই 6 মাসে অনেক রকম কাণ্ড কারখানা দেখেছি এখানে, এরকম নারকীয় পরিস্থিতি আজ প্রথম। তাহলে কি আমার ছোট মাসির বাড়িতে থাকাটাই উচিত ছিল? দাদারা শুনলে কি ভাববে? মন্দিরাদি পেছন থেকে গজগজ করতে করতে আসছে। দেখলি তো রাই, সত্যি কথা কেউ কানে তুলতে চায় না। পয়সা খাওয়ালে কি হয় না? তোদের বৌদির কথা কাকপক্ষীও জানে। ওই মারুতিওয়ালা কে হয় ওর? বেহালার বাড়িতে স্বামী রয়েছে, 2 ছেলে মেয়ে, বুড়ি শাশুড়ি। সব ফেলে এখানে পড়ে থাকে কেন? এটা নোংরামি নয়? নাকি লোকটা 2 হাতে পয়সা ছড়ায় বলে? ওপরে সিঁড়িতে দাঁড়িয়ে পড়লাম। আপনার কি মনে হয় সত্যি কাকলি নির্দোষ? দোষগুণের কথা হচ্ছে না, হতেই পারে মেয়েটা বদ, কিন্তু সব ক্ষেত্রে একটাই প্রিন্সিপাল থাকা দরকার। এক একজনের বেলা এক এক রকম। নিজেরা কি, যারা শাস্তি দিচ্ছে তারা কি করে জানি না, 2 ধুমসি মাগি মিলে। থাক মন্দিরাদি, চুপ করুন। কানে হাত চাপা দিলাম। কেন চুপ করব? নিচের ব্রততির দলটা কি মেয়েরা মেয়েরা, ছি। বারান্দায় উঠে গেলাম। মন্দিরাদিও উঠে এসেছে। একবার একটা মেয়ে হাতে নাতে ধরা পড়েছিল জানিস? সীতানাথ বলে এক ছোকরা চাকরের সঙ্গে, কি ঘেন্না। শেষে কি হলো বলতো? সীতানাথের চাকরি গেল, আর মেয়েটা শুধু টাকা দিয়েই রেহাই পেল না। বর্দি ডাকলেই গিয়ে তার বিছানায় শুতে হতো। মন্দিরাদিকে আর থামানো যাবে না। এখন রাত অবধি গোটা হস্টেলের কিচ্ছা গাইবে। ঝগড়া করার সময় ভদ্রমহিলার গোল মুখটা বিকৃত হয়ে যায়। যৌবনকালে মনে হয় সুশ্রী ছিল, শরীর এখন ভারীর দিকে। তবু যখন সোনালি ফ্রেমের চশমা পরে অফিস বেরোয়, দেখতে ভালোই লাগে। এখানে থাকতে থাকতেই কি মুখরা হয়ে গেছে, নাকি ভাইদের গলা ধাক্কা খাওয়ার পর থেকে এরকম? ঘরের কারোর সঙ্গে বাক্যালাপ নেই আমি ছাড়া। বন্দনাদি না, হিরণাদি না, শুভ্রা তো নয়ই। বেচারি কষ্ট করে যে ভাইদের মানুষ করলো, বিয়ে দিল, তারা সবাই যে যার সংসার পেতে সুখী এখন। দিদিটার আর বিয়ে করাই হলো না। বন্দনাদির দুর্ভাগ্যের তো আর সীমা নেই। অল্প বয়সের বিধবা, সেই জিয়াগঞ্জ না কোথায় বাড়ি। একটা যদি ছেলেপুলেও থাকতো বন্দনাদির। সর্বত্র ঠক্কর খেতে খেতে শেষ আশ্রয় এই হস্টেল। সম্বল প্রাইমারি স্কুলের টিচারিটা। ইদানিং মঞ্জুদির মতো বন্দনাদিকেও সূচিবায়ুতে ধরেছে। ঘন্টার পর ঘন্টা বাথরুমে বসে সাবান ঘষে।
জলে জলে হাত পা ভর্তি হাঁচা। ছুটির দিনে বসে বসে নিজের সব কৌটো বাটা ধোয়ে, খুচরো পয়সা পর্যন্ত ভিজিয়ে রাখে সাবান জলে। একদিন মন্দিরাদি টিপ্পনি কেটেছিল, ওরে রাই, তোর মাইনের নোটগুলো ধোপার বাড়ি থেকে কাচিয়ে আনিস তো। শুনে সে কি গালাগালির ফোয়ারা বন্দনাদির ঠোঁটে। ভাবলে অবাক লাগে, দুজনেরই এত সমস্যা দুঃখ, তবু পরস্পর মুখোমুখি হলেই ঠোকাঠুকি। রাগী বিড়ালের মতো এ ওর দিকে তাকিয়ে গড় গড় করতে থাকে। হিরণদি সেজে গুজে ডিউটিতে বেরোচ্ছে। নার্সিংহোমে পৌঁছেই তো মুখের রং সব তুলে ফেলতে হবে, তবু কেন এত সাজে? শুধু এইটুকু রাস্তা যাওয়ার জন্য? আমাকে দেখে হিরণদি দাঁড়ালো। নিজের ঝামেলাটা মিটেছে? যত সব। হাসার চেষ্টা করলাম। তুমি আজ নাইট ডিউটি করছো যে, ইভিনিং ছিল না? আর বলিস না, দুজন জুনিয়র নার্স ছুটি নিয়েছে। এদিকে নার্সিংহোম একেবারে রুগীতে রুগীতে থই থই। আমি অবশ্য বলে দিয়েছি এই সপ্তাহটাই, পরের উইকে কোনো ডিউটি নেব না। কথা বলতে বলতে নেমে যাচ্ছে হিরণদি। কাকনের ঘরে উকি দিলাম। মঞ্জু দিনেই কেন, এমন একটা সরোজ দিনে? নির্ঘাত কালীঘাটে গেছে। কাকন কপালে হাত রেখে শুয়ে। কি রে, এত কাণ্ড হয়ে গেল, নিচে নামিস নিজে বড়। কি হয়েছে তোর, শরীর খারাপ? হুম। নিচের ঘটনা শুনেছিস কাকলি বলে? ওই মেয়েটা। বাদ দে ওসব কথা, ওতে আমার ইন্টারেস্ট নেই। কি হয়েছে কাকনের? মেয়েটা তো এরকম নয়, সব ঝামেলার ভেতর আগে গিয়ে ঝাঁপিয়ে পড়ে, যেন পৃথিবীটাকে উদ্ধারের দায় ওর একার। আমি যখন প্রথম আসি, ও নিজে থেকে এগিয়ে এসেছিল আমার কাছে। আমার ভয় সংকোচ কাটিয়ে উঠতে কত সাহায্য করেছে সে সময়। শুধু বন্ধু নয়, ও তখন ছিল আমার মা, দিদি, বোন, সব কিছু। আবার জিজ্ঞাসা করলাম, নিশ্চয়ই তোর কিছু হয়েছে, বল আমাকে। বলছি তো কিছু হয়নি, একতলার ওসব ব্যাপার আমার ভালো লাগে না। ভালো তো আমারও লাগে না। একটু থামলাম। তবে কি মনে হয় জানিস, আজকের ঘটনাটা কাকলির ইচ্ছাকৃত নয়। মেয়েটাকে দেখে ওরকম মনেই হয় না। কাকন শুনেও শুনল না। তোর আজ দেরি হলো। ও যেন আমার বক্তব্য শুনবেই না ঠিক করেছে। উল্টো প্রশ্ন করলাম, তুই আজ এত তাড়াতাড়ি যে? এমনি, ভালো লাগছে না রিহার্সালে যেতে। নিজের ঘরে এলাম। দমকা হাওয়ায় জারুল গাছের পাতাগুলো ঝমঝম নাচছে, ফুলে ফুলে ভরে গেছে ডালগুলো। এগিয়ে গিয়ে জানলার পর্দা নামিয়ে দিলাম। কাপড় বদলাবো। নিচের তলা গন্ডগোল থেমে গেছে। উকিলবাবু এসে গেছে হয়তো। রান্নাঘরে কাঁসার বাসন আছড়ে পড়ল। পাশের বাড়ির টিভিতে হিন্দি সিরিয়াল শুরু হয়েছে। আজ আমাদের নিচে টিভি বন্ধ। কুচিটা সবে কোমর থেকে খুলেছি, আচমকা কাঁধে কাকনের হাত। ছাদে চল, তোর সঙ্গে কিছু কথা আছে। ব্যাস বন্ধুরা, শেষ হলো আমার আজকের গল্প। আমার উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে গল্পের পরবর্তী অংশে।